ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। আপার প্রাইমারি টেট সম্পর্কে যাদের দ্বন্দ্ব রয়েছে, অর্থাৎ যোগ্যতা কেমন হওয়া উচিত, স্যার আমার ফিলোসফিতে অনার্স, তাহলে আমি কি আপার প্রাইমারিতে বসতে পারবো? স্যার আমাদের বিএড রানিং চলছে, আর 2-1 মাস পরেই আমাদের ফাইনাল পরীক্ষা, আমরা কি বসতে পারবো? স্যার আমি পরের বছর, আগের বছর ঠিক ভর্তি হলাম, বা এই বছর ভর্তি হলাম, বা দেখা গেল যে আমাদের সেমেস্টার সিস্টেম, স্যার আমরা কি বসতে পারবো? সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেওয়া হবে, অর্থাৎ এই ভিডিওতে সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পাবে। তাহলে তোমরা এই জিনিসগুলো দেখো, এবং তার সাথে সাথে আরেকটা জিনিস বলে দিই, যারা এখনো পড়াশোনা শুরু করোনি, সিলেবাস সম্পর্কে যাদের ধোঁয়াশা রয়েছে, সেই সিলেবাস সম্পর্কে এক নজর দেখার জন্য এই ভিডিওটা কিন্তু যথেষ্ট। তাহলে চলো সিলেবাস সহ এবং যোগ্যতার মানদণ্ড আমরা আলোচনা করি। প্রথমে আমরা আলোচনা করব যে কারা বসতে পারবে পরীক্ষায় কারা বসতে পারবে। তো দেখো, প্রথমে আমি এখানে লিখিত আকারে নিয়ে এসেছি, যেখানে অনার্স, অর্থাৎ যদি শুধু আপনার অনার্স বিষয়ে 50% নাম্বার থাকে, অর্থাৎ কেউ দেখা গেল এডুকেশনে অনার্স, কেউ দেখা গেল হিস্ট্রিতে অনার্স, কেউ দেখা গেল ফিলোসফিতে অনার্স, সেই অনার্সে 50% আছে, কিন্তু পাস অনার্স মিলিয়ে 50% নেই, তাহলে শুধু অনার্সের নাম্বার দিয়ে তুমি আপার প্রাইমারিতে ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে এক্ষেত্রে পাশের বিষয়ে নম্বর যোগ করা কিন্তু বাধ্যতামূলক নয়। এটা আমি নিজস্ব মন গড়া কথা বলছি না। 2016 সালের যে গ্যাজেট, 2016 সালের যে নোটিশ, সেই নোটিশের ওপর ভিত্তি করেই কিন্তু বলছি। আমি দেখাবো 2016 সালে যে কিভাবে নোটিশটা বেরিয়েছিল এবং ফর্ম ফিল আপের ডেট, কারা বসতে পারবে, সে পিডিএফ রয়েছে, সেটা দেখাবো। আগে এটা বুঝে নাও যে অনার্সে যদি 50% নাম্বার থাকে, তাহলে তুমি কিন্তু এলিজিবল, অর্থাৎ অনার্সে দেখা গেল অনার্স যারা আগে পড়েছো, অনার্স যারা পড়ছো, তাদের ক্ষেত্রে মূল যে বিষয়টা তার উপরে ফোকাস বেশি থাকে, আশপাশে ফোকাস কম থাকে। এই কারণে অনেকের 50% নাম্বার অনার্সের অনেক বেশি নাম্বার হয়ে যায়, কিন্তু পাস অনার্স মিলিয়ে ধরলে 50% কম হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে তোমার অনার্স বিষয়ের নাম্বারটাই যোগ্যতা বলে বিবেচিত হবে। এরপরে রয়েছে পাস। যারা জেনারেল কোর্সে পড়েছো, তাদের ক্ষেত্রে তো কোনো কথা হবে না, তাদের পুরোটাই মানে পাস কোর্সে যে কটা সাবজেক্ট ছিল তার উপর ভিত্তি করে তাদের প্রাপ্ত গড় নাম্বার কিন্তু দেখা হবে। এরপরে রয়েছে দেখো অনার্স প্লাস পাস, অর্থাৎ এগ্রিগেট, মানে যেটা তোমার সুবিধাজনক মনে হবে, যে তুমি অনার্স বিষয়ের সাথে সাথে পাস বিষয় যদি তুমি যোগ করে, দেখা গেল অনেকের এরকমও আছে যে অনার্স বিষয়ে 50% নেই, কিন্তু পাস অনার্স মিলিয়ে 50% বেশি হচ্ছে, এরকম পরিস্থিতিও রয়েছে। তাহলে তারাও কিন্তু এটা ফর্ম ফিল আপ কিন্তু তারা করতে পারবে। তাহলে 3টি কন্ডিশন, যাদের শুধুমাত্র অনার্সে 50% আছে তারা ফর্ম ফিল আপ করতে পারবে, এবং পাশের সাবজেক্ট তাদের ধরা হবে না। আবার যারা শুধুমাত্র পাশে পড়েছে, তাদের তো সমস্ত সাবজেক্ট গুলোই ক্যালকুলেট করতে হবে। যারা অনার্সে পড়েছো অথচ অনার্সে 50% নেই, কিন্তু পাস অনার্স মিলিয়ে 50% আছে, সেক্ষেত্রে কিন্তু তারা যোগ্য বলে বিবেচিত হবে। এরপরে আমরা এটা তো দেখে নিলাম, এর সাথে সাথে আমরা যদি দেখি যে শিক্ষাগত পেশাদারী যোগ্যতা, অর্থাৎ আমাদের এলিজিবিলিটি কেমন রয়েছে, ওটা তো গেল একাডেমিক 50% যে বিষয়টা, সেটা যে 50% স্নাতকে 50% কিভাবে ক্যালকুলেট করব। বেশ নিম্নতর যোগ্যতা হচ্ছে স্নাতক, অর্থাৎ গ্রাজুয়েশন, সেখানে 50% যোগ্যতা কিভাবে আমি ক্যালকুলেট করব, সেটা হচ্ছে অনার্সে পাশে, পাস অনার্সে। কিন্তু এখানে এরকম লেখা নেই তুমি অনার্স করেছো, শুধুমাত্র পাশের সাবজেক্ট গুলো দিয়ে তোমার 50% হচ্ছে এবং তুমি অ্যাপ্লাই করতে পারবে, এটা কিন্তু বলা হয়নি। এখানে যে 3টি কন্ডিশন দেওয়া হয়েছে সেটুকুই আমি বলছি, পড়ে না। তাহলে এখানে দেখা গেল অনার্স পাস এবং অনার্স পাসের মিলিয়ে তোমাকে 50% রাখতে হবে, এটা 50% মিনিমাম যোগ্যতা। এবার সংরক্ষিত প্রার্থীরা 5% ছাড় পায় নাম্বারের ক্ষেত্রে। এবারে দেখো যে পেশাদারী যোগ্যতা কেমন হবে, ওটা তো গেল অনেক স্নাতকের ব্যাপার। এবার দেখো যে এনসিটি একাধিক বিকল্প দিয়েছে, যে বিকল্পের ভিতরে তুমি যে কোনো একটা কন্ডিশন পূরণ করতে পারলেই তুমি ফর্ম ফিল আপের যোগ্য বলে বিবেচিত হবে। বিকল্প ক নম্বর দেখো, স্নাতক এবং 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। তুমি স্নাতক করেছো এবং 2 বছরের ডিএলএড করেছো, তাহলে তুমি কিন্তু যোগ্যতা অর্জন করেছো ফর্ম ফিল আপের জন্য।
বিকল্প খ যদি দেখো যে অন্তত 50% নম্বর সহ স্নাতক আছে, 1 বছরের ব্যাচেলর ইন এডুকেশন বিএড আছে, 1 বছরের অনেকে বিএড ছিল, সে 1 বছরের বিএড আছে, তাহলে তুমি যোগ্য। বিকল্প গ দেখো এটা স্পেশাল সময়ের জন্য, নির্দিষ্ট একটা সময়ের জন্য, যেটা 45% নম্বর সহ স্নাতক 1 বছরের বিএড, এটা একটা নির্দিষ্ট বিষয় সুযোগ যেটা এনসিটি বার করেছিল। বিকল্প ঘ দেখো অন্তত 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক এবং 4 বছরের ব্যাচেলর ইন এলিমেন্টারি এডুকেশন, যে উচ্চ মাধ্যমিকের পরে যদি 4 বছরের এলিমেন্টারি এডুকেশন কেউ যদি এই কোর্সটা কমপ্লিট করে তাহলে কিন্তু সে যোগ্য বলে বিবেচিত হবে। এবং 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক এবং 4 বছরের ইন্টিগ্রেটেড বিএ বিএসসি যেটা আমাদের ইন্টিগ্রেটেড বিএড বলা হয়, সেটা যদি কেউ কমপ্লিট করে তাহলে কিন্তু সে যোগ্য বলে বিবেচিত হবে। এবং অন্তত 50% নম্বর সহ স্নাতক এবং 1 বছরের বিএড স্পেশাল এডুকেশনের যারা বিএড করেছে 1 বছরের, তারা অবশ্যই ইউনিভার্সিটি স্বীকৃত বা এনসিটি স্বীকৃত হলেই তারা কিন্তু যোগ্য বলে বিবেচিত হবে। তাহলে এতগুলো যে কন্ডিশন, এতগুলো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশনে তুমি যদি পড়ে যাও তাহলে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এবারে আসছি যে স্যার এই এতগুলো জিনিস তো বলা হলো, এই জিনিসগুলো কোথায় রয়েছে, আমি পিডিএফ দেখে দিচ্ছি। তার আগে আমি এই বিষয়টা পরিষ্কার করে নিতে চাই যে এই বিষয়টা নিয়ে কারোর কোনো সমস্যা থাকার কথা নয়, যে গ্রাজুয়েশনে 50% কথা যেখানে বলা হচ্ছে, গ্রাজুয়েশনে 50% কথা যেখানে বলা হচ্ছে, সেখানে এই টার্মগুলো কিন্তু 2016 সালে ব্যবহার করা হয়েছে। ভালো করে মাথায় রাখবে, এই গ্রাজুয়েশনে অনার্সের 50%, পাশের 50%, অনার্স পাস মিলিয়ে 50%, এই যেটা সুবিধাজনক হবে সেটা কিন্তু এখানে যোগ্য বলে বিবেচিত হবে। 2016 সালের যে নোটিশটা বেরিয়েছিল, সেই 16 সালের নোটিশটা যদি আমরা একটুখানি এখানে খেয়াল করি তাহলে এখানে বোঝা যাবে। দেখো, এটা 2016 সালের নোটিশ, যেটা পরীক্ষা হওয়ার আগে নোটিশটা সাধারণত এরকম নোটিশ বের হয়। তো এখানে দেখো ডেটটা দেখো 23/9/2016, দেখতে পেয়েছো নিশ্চয়ই, 23/9/2016 এটা। এবং এখানে কারা বসতে পারবে, এখানে তখনের যে নিয়ম, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ আপার প্রাইমারি লেভেল বোথ ট্রেইনড এন্ড আনট্রেইনড, অর্থাৎ প্রশিক্ষণ প্রাপ্ত এবং প্রশিক্ষণহীন যারা বিএড নেই তারাও বসতে পারতো, কিন্তু তাদের রেকগনিশন মানে তাদের ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে, ট্রেইনদের ইন্টারভিউ হয়ে যাওয়ার পর প্রশিক্ষণহীনদের ইন্টারভিউ হওয়ার কথা ছিল। এখানে যেখানে বলা হয়েছে দেখো অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট দেওয়া হয়েছিল তখন 23/9/2016-তে। এইটা টেট ওয়েটেজ এখানে রাখার কথা বলা হয়েছে, সমস্ত কিছু এখানে রাখা হয়েছে। এখানে আরেকটা জিনিস দেখো, টেট ওয়েটেজ, যেটা আমি বারবার করে আগে একবার আমি বলেছি যে আমাদের 150 মার্কের যে টেট হবে, সে টোটাল 150 মার্কসটা হচ্ছে 40 মার্কসের ভিতরে পড়ছে, অর্থাৎ 150 মানে হলো 40। একাডেমিক কোয়ালিফিকেশন, তখন একাডেমিক কোয়ালিফিকেশন যেটা ছিল যে টোটাল 50 মার্কস এবং পার্সোনালিটি টেস্ট হচ্ছে 10 মার্কের থাকবে, অর্থাৎ টোটাল 150 মার্কের মধ্যে তুমি যদি 150-তে 150 পাও টেটে, তাহলে তোমার স্কোর দাঁড়াবে ওয়েটেজ 40। এবার তোমার যদি টেট স্কোর যদি সেই অনুযায়ী যদি কমতে থাকে, ওয়েটেজও সেই অনুযায়ী কমতে থাকবে। তখন এটা হচ্ছে 2016 সালের নোটিশ অনুযায়ী। এবং যেটা আমি বারবার বলছিলাম যে কোয়ালিফিকেশন যেটা এনসিইআরটি নির্ধারণ করেছে আপার প্রাইমারি ক্লাসের অ্যাসিস্ট্যান্ট টিচারদের জন্য, যে গ্রাজুয়েশন উইথ 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, গ্রাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস এন্ড 1 ইয়ার ব্যাচেলর অফ এডুকেশন বিএড এর কথা, এটারই বাংলা আমি ওটাতে দেখিয়েছি। যারা দেখতে চাও তারা এটা একটুখানি দেখে নিতে পারো এখানে কি কি বলা হয়েছে। এছাড়া আরো রয়েছে এই জায়গাটায়, পার্সেন্টেজ অফ মার্কস এট গ্রাজুয়েশন লেভেল মে বি ক্যালকুলেটেড ইন এনি ওয়ান ম্যানার অফ দ্য ফলোইং, অর্থাৎ অনার্সে যদি তার 50% থাকে, পাশে যদি তার 50% থাকে, অনার্স এবং পাস মিলিয়ে যদি 50% থাকে, এরকম অনার্সের যদি 50% থাকে সেটাও ক্যালকুলেট করা হবে। যদি 50% না থাকে, অনার্স এবং পাস মিলিয়ে দেখো, এবং পাশের স্টুডেন্ট যারা রয়েছে তারা তো অবশ্যই পাশের সাবজেক্টগুলো, তাদের নিজের সাবজেক্টগুলো ক্যালকুলেট করা হবে।
তাহলে এটা গেল। এরপরে আসছি, এরপরে এর সাথে সাথে দেখিয়ে দিই 2025 সালের কলকাতা গ্যাজেট, যেটা এসএলএসটির আগে বেরিয়েছিল, তাতে আপার প্রাইমারির কিছু নির্দেশক ছিল, যেটা পাবলিশ হয়েছিল 29 মে 2025। এই জায়গাটায় দেখো যে এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা একাডেমিক স্তরে গ্রাজুয়েশন এবং তার সাথে সাথে প্রফেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ প্রশিক্ষণের যে পেশাগত যে যোগ্যতা, সেটাও কিন্তু তোমাদেরকে থাকতে হবে। এবং সেখানে কি বলা হচ্ছে দেখো যে হি মাস্ট প্রসেস মিনিমাম কোয়ালিফিকেশন অর্থাৎ গ্রাজুয়েশন মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে as prescribed by the NCT assistant teachers for upper primary level of classes, অর্থাৎ আপার প্রাইমারির যে যোগ্যতা, একজন অ্যাসিস্ট্যান্ট টিচারের যে যোগ্যতা এনসিটি রুলে বলা হয়েছে সেই অনুযায়ী যোগ্যতা থাকতে হবে, যেখানে গ্রাজুয়েশনে 50% এবং তার সাথে সাথে পেশাগত যোগ্যতার যে 50%, মানে পেশাগত যোগ্যতার যে লিস্টটা ছিল, যে কম্বিনেশন, যে শর্তগুলো ছিল, সে শর্তের কথাও কিন্তু এখানে বলা হয়েছে। এবং এর সাথে সাথে আরো একটা জিনিস বলা হয়েছে যে এ ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর সাবজেক্ট মাস্ট হ্যাভ পাসড অ্যাট লিস্ট গ্রাজুয়েশন লেভেল এক্সামিনেশন উইথ এ মিনিমাম অফ 300 ফুল মার্কস ইন দা রিলেভেন্ট অর কনসার্ন সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্টে সে পরীক্ষা দেবে, যে সাবজেক্টে সে পরীক্ষায় বসতে চাইছে, সেই সাবজেক্টটা অন্তত তার গ্রাজুয়েশনে 300 মার্কস পড়ে থাকতে হবে। অর্থাৎ 300 মার্কস পড়ে থাকতে হবে মানে যাতে 300 মার্কসের মিনিমাম 300 মার্কসের পরীক্ষা হয় বা 300 মার্কস একাডেমিকে রয়েছে, এরকম পড়ে তার থাকতে হবে সেই সাবজেক্টের উপরে, তাহলে সেই সাবজেক্টে সে কিন্তু বসতে পারবে। এছাড়া এখানে ক্যালকুলেট কিভাবে হবে, আমাদের 2025 এর গ্যাজেট অনুযায়ী একাডেমিক স্কোর থাকবে, যেখানে 10 মার্কস রাখা হয়েছে, যে গ্রাজুয়েশনে যদি একজন ক্যান্ডিডেটের 60% এর অ্যাভাব থাকে 10 মার্কস পাবে, বিলো 60 থেকে 50% এর মধ্যে থাকলে বা 50% থাকলে 8 মার্ক পাবে এবং বিলো 50 সে পাবে 6 মার্ক। এখানে একাডেমিক স্কোর এইভাবে ক্যালকুলেট হবে। টেট ওয়েটেজ যেটা আমি বললাম 40 মার্কস থাকবে, 150 মার্ক অর্থাৎ 40, কেউ যদি 150 তে 150 পায় সে 40 পাবে। মার্কস ইন রিটেন এক্সামিনেশন, রিটেন এক্সামিনেশন কথা অর্থাৎ এই মেইন এক্সামিনেশন যেটা 25 মার্কসের হওয়ার কথা রয়েছে, সেটা কিন্তু এখানে ক্যালকুলেট করা হবে। তার সাথে সাথে মার্কস ইন ওরাল ইন্টারভিউ, ওরাল ইন্টারভিউতে রয়েছে দেখো 15 মার্ক, সেটাও ক্যালকুলেট করা হবে। মার্ক ফর লেকচার ডেমনস্ট্রেশন, যেখানে 5 মার্ক রয়েছে, লেকচার ডেমনস্ট্রেশনে 5 মার্ক, এবং মার্ক ফর পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ পূর্ব শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে সে কিন্তু পাবে 5 মার্ক। এভাবে টোটালটাকে যোগ করা হবে, যোগ করে ফাইনাল প্যানেলে তাদের ফাইনাল প্যানেল প্রকাশ করা হবে। তাহলে বোঝা গেল এটা যে আমাদের আপার প্রাইমারির যে 2025 এর যে গ্যাজেট, সেই গ্যাজেট অনুযায়ী এগুলো কিন্তু বলা হয়েছে। এরপরে আসছি যে সিলেবাস সম্পর্কে। দেখো সিলেবাসের যেটা 2016 সালে যে সিলেবাসে পরীক্ষা হয়েছিল, সেই সিলেবাসটা আমরা যদি একটুখানি দেখি, এখানে একটুখানি দেখো, চোখ বুলিয়ে নাও কি কি রয়েছে সেখানে। চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগোগিতে রয়েছে কম্পালসারি, এটা চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগোগি কম্পালসারি, ল্যাঙ্গুয়েজ 1 ইংলিশ এটা কম্পালসারি, ল্যাঙ্গুয়েজ 2 বাংলা এটা কম্পালসারি, এবং এগুলো সবগুলোই হচ্ছে 30-30 করে, টোটাল 90 মার্ক হচ্ছে কম্পালসারি, যারা সায়েন্স রয়েছে বা আর্টসে রয়েছে সবার ক্ষেত্রে। এবারে যারা সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট টিচার হতে চাচ্ছ, সেক্ষেত্রে ম্যাথমেটিক্স এবং সায়েন্সের এখান থেকে থাকবে 60 মার্ক কোশ্চেন, এবং সোশ্যাল স্টাডিজ অর্থাৎ আর্টসের যারা ছাত্র রয়েছে, যারা অ্যাসিস্ট্যান্ট টিচার হতে যাচ্ছ, সোশ্যাল স্টাডিজের জন্য তাদেরও থাকবে 60 মার্ক, অর্থাৎ ম্যাথমেটিক্স এবং সোশ্যাল স্টাডিজ সব 60 মার্ক করে কোশ্চেন থাকবে। যারা সোশ্যাল সায়েন্সের জন্য অর্থাৎ ম্যাথমেটিক্স এবং সায়েন্সের টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার যারা হতে যাচ্ছ 60 মার্ক, এবং সোশ্যাল স্টাডিজের জন্য 60 মার্ক পরীক্ষা কিন্তু তোমাদেরকে দিতে হবে। তাহলে টোটাল হচ্ছে 150 মার্কের টেট পরীক্ষা সংগঠিত হবে এখনো পর্যন্ত। তো চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগোগি থেকে 15টা কোশ্চেন, শুধুমাত্র শিশু বিকাশ থেকে 15টা কোশ্চেন থাকবে, ইনক্লুসিভ এডুকেশন থেকে 5 মার্ক থাকবে, লার্নিং এন্ড পেডাগোগি থেকে 10 কোশ্চেন মানে 10টা মার্কের কোশ্চেন থাকবে লার্নিং এন্ড পেডাগোগি থেকে। তাহলে সিডিপি টোটাল 30 খানা কোশ্চেন, টোটাল কয়খানা কোশ্চেন? 30 খানা কোশ্চেন, 30 মার্ক। 15টা কোশ্চেন শিশু বিকাশ থেকে, ইনক্লুসিভ এডুকেশন থেকে 5 মার্ক এবং পেডাগোগি থেকে 10 মার্ক। আমরা
সিলেবাসটাকে কত সুন্দর ডিভাইডেড করে বুঝিয়ে দেওয়া হয়েছে যাতে পড়তে সুবিধা হয় এবং কোশ্চেন খুঁজে পেতে সুবিধা হয়। তো একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি যে যারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছো যে কবে সিলেবাস শেষ করব, কবে কিভাবে পরীক্ষা হবে, এখনো তো নোটিশ বেরোয়নি, কেন পড়বো, তাদেরকে আমি বলে রাখি যে পেডাগোগিক্যাল কোশ্চেন কোনো তথ্যমূলক কোশ্চেন নয়। যে পলাশির যুদ্ধ কবে হয়েছিল, ইংরেজরা কবে ভারত ছেড়ে চলে গিয়েছিল, তারপরে বঙ্গভঙ্গ কবে হয়েছিল, এই কয়েকটা ডেটা মনে রাখলেই কিন্তু এই আপার প্রাইমারি পাস করা মুশকিল হবে। এর আগে যে আপার প্রাইমারি পরীক্ষা হয়েছিল সেখানেও পেডাগোগিক্যাল পোরশন ছিল, এখানেও কিন্তু পেডাগোগিক্যাল পোরশন থাকবে। তাই পেডাগোগিক্যাল যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেলের প্রশ্ন হয়। সেখানে কিন্তু শুধুমাত্র মুখস্থ বিদ্যা নয়, তুমি কিভাবে উত্তর করছো, তোমার চিন্তা ভাবনা, তোমার স্বচ্ছ চিন্তা ভাবনা সেই পরীক্ষার প্রশ্নের উত্তরকে আরো সঠিক জায়গায় নিয়ে যাবে। তাই তোমরা যদি দেরি করো, যে পরীক্ষার সিলেবাস ছোট্ট সিলেবাস দেখে মনে হবে ছোট্ট সিলেবাস, এবং সেটাকেই যখন তুমি বর্ডে পড়তে যাবে তখন তুমি আর কিনারা খুঁজে পাবে না। তাই তোমাদের সুবিধার্থে এবং স্টুডেন্টদের ডিমান্ডেই এক প্রকার আমরা আপার প্রাইমারি প্র্যাকটিস ব্যাচ নিয়ে এসেছি। আর্টস এর জন্য দেখো 910 টাকা এবং সায়েন্সের প্র্যাকটিস ব্যাচ হচ্ছে 980 টাকা। যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে 980 এবং আর্টস এর জন্য 910 টাকা। এছাড়াও ফাউন্ডেশন ব্যাচ, যারা আর্টস এর ফাউন্ডেশন করতে চাও তারা 1080 টাকা এবং সায়েন্সের ফাউন্ডেশন হচ্ছে 1200 টাকা, অর্থাৎ 1200 টাকা এই ফাউন্ডেশন ব্যাচ গুলো রয়েছে। তোমরা যারা ফাউন্ডেশন ক্লিয়ার নেই অথচ প্র্যাকটিস ব্যাচে যুক্ত রয়েছে, অথচ প্র্যাকটিস ব্যাচ থেকে কিছু কিছু জিনিস তোমাদের কনসেপ্ট যেটা ফাউন্ডেশন থাকলে ভালো হতো, তোমরা ওটা নিতে পারো। যারা ফাউন্ডেশনে রয়েছে তারা তো অবশ্যই প্র্যাকটিস ব্যাচগুলো নেবে, তাতে তোমাদের প্রস্তুতিটা আরো দৃঢ় হবে। তাহলে চলো আমরা সিলেবাস সম্পর্কে আরেকটু বিস্তারিত যদি আমি দেখি, যে প্রথম ভাষা সিলেবাসের ক্ষেত্রে, বাংলার সিলেবাসের ক্ষেত্রে যদি আমরা দেখি, যে এখান থেকে আনতিন অর্থাৎ সাহিত্য বিজ্ঞান সংক্রান্ত অপ্রাসঙ্গিক বিভিন্ন বর্ণনা সম্পর্কে একটা প্যারাগ্রাফ থাকবে, সেখান থেকে নাটক কবিতা বিভিন্ন জিনিসও থাকতে পারে, সেখান থেকে বোধ পরীক্ষা, সিদ্ধান্ত, ব্যাকরণ, শব্দ ব্যবহার সংক্রান্ত এই প্রশ্ন কিন্তু হতে পারে, যেখান থেকে থাকবে 15টি প্রশ্ন। এবং শিক্ষা বিজ্ঞানের ভাষার বিকাশ অর্থাৎ 15টি প্রশ্ন এখান থেকে থাকবে। যে এখান থেকে পেডাগোগিক্যাল পোরশন এখান থেকে রয়েছে, দেখো শিখন অর্জন, ভাষা শিক্ষণের মূল নীতি, বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গিতে শিখন, ভাষার বোধ পরীক্ষার মূল্যায়ন, দক্ষতা, কথা বলা, শ্রবণ করা, পড়া লেখা, এইগুলো এই কোশ্চেন গুলো, এই থিওরি গুলো যখনই তুমি পড়বে তোমাকে কিন্তু একটু ভাবনার চিন্তা ভাবনার দরকার হবে। শুধুমাত্র মুখস্থ বিদ্যায় কিন্তু এখানে জিনিস নয়, এখান থেকে তোমাকে পেডাগোগিক্যাল পোরশনও কিন্তু ভালো করে নাম্বারটা তুলে রাখতে হবে। তুমি যদি টেট ওয়েটেজ এবং ফাইনাল প্যানেলে তোমার যদি সুবিধাজনক স্থানে তোমার স্থান তুমি খুঁজে পেতে চাও, তাহলে তোমাকে এখন থেকেই কিন্তু পড়াশোনা শুরু করতে হবে। কারণ আমরা দেখেছি সেকেন্ড এসএলএসটি যে সমস্ত পরীক্ষাটা হয়েছে, কত কম সময়ের মধ্যে সিলেবাস, কত কম সময়ের মধ্যে পরীক্ষাটা কন্ডাক্ট হয়েছে, কাউন্সিলিং হচ্ছে। দ্বিতীয় ভাষা সিলেবাসে দেখো, যে যাদের ইংলিশ দ্বিতীয় ভাষা সিলেবাস রয়েছে, এখান থেকে একই রকম পেডাগোগিক্যাল পোরশনে 15 কোশ্চেন এবং কম্প্রিহেনশনে 15টা কোশ্চেন এখানে কিন্তু থাকবে। এবং কম্প্রিহেনশনে আনসিন প্রসেস যেগুলো থাকবে সেগুলো বিভিন্ন গ্রামার, ভোকাবুলারি, এগুলো ওখান থেকে প্রশ্নগুলো হতে পারে, ল্যাঙ্গুয়েজ স্কিল এগুলো থাকবে। যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে, গণিত ও বিজ্ঞানের সিলেবাস থেকে 30টা করে কোশ্চেন থাকবে, এখান থেকে 30টা, এবং বিজ্ঞানের সিলেবাস থেকে 30 খানা কোশ্চেন থাকবে, অর্থাৎ দু জায়গা থেকে মোট 60 খানা কোশ্চেন এখানে থাকবে। তো গণিতের যে মূল কোর বিষয় সেখান থেকে থাকবে 20টা প্রশ্ন, অর্থাৎ 20 মার্ক, যেখানে বাস্তব সংখ্যা তত্ত্ব, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ডেটা হ্যান্ডেলিং। ডেটা হ্যান্ডেলিংটা হচ্ছে তোমার মিন, মিডিয়ান, মোড, যারা ক্লাস 7, 8 এর যত সম্ভব রয়েছে দেখবে যে মিন, মিডিয়ান, মোড, পাইচিত্র, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, সেটাকে ডেটা হ্যান্ডেলিং বলা হয়। বাস্তব সংখ্যা তো তোমরা জানো, সেগুলো সম্পর্কে থাকবে, এগুলো থেকে 20টা প্রশ্ন থাকবে। এবং গণিত শিক্ষণ বিদ্যা থেকে থাকবে 10 খানা প্রশ্ন, যেখানে প্রাথমিক পর্যায়ে গণিত শেখানোর লক্ষ্য, উদ্দেশ্য, কিভাবে শেখানো যাবে, এই সমস্ত বাচ্চাদের কিভাবে গণিতে ভয় ভীতি দূর করে ক্লাসে অ্যাটেন্টিভ ভাবে তারা যাতে বসে থাকতে পারে, টিচারের কথা শুনতে পারে, সেই সমস্ত জিনিসগুলো থেকে গণিত শিক্ষণ বিদ্যা থেকে
10খানা কোশ্চেন কিন্তু তোমাদেরকে থাকবে। তাই শুধুমাত্র আমি সিলেবাসের ভিতর থেকেই পড়বো, আমি সিলেবাসটাই 2 মাসের মধ্যে কমপ্লিট করব, আমি হারগিজ বলে দিতে পারছি যে গণিত শিক্ষণ বিদ্যা বা পেডাগোগিক্যাল পোরশন, অন্যান্য সাবজেক্টের যে পেডাগোগিক্যাল পোরশন গুলো রয়েছে, সেই পেডাগোগিক্যাল পোরশনে একবার পড়ে দেখো না, তোমাদের যে টাইমটুকু লাগবে সেই টাইমটুকু এখন থেকেই ব্যয় করা শুরু করো। বুদ্ধিমান তো তারাই যারা আগে থেকে প্রস্তুতি নিয়ে তারপর যুদ্ধক্ষেত্রে তারা নামে। তাহলে গণিত শিক্ষণ বিদ্যা থেকে 10খানা প্রশ্ন কিন্তু তাদের থাকছে। বিজ্ঞানের যে কোর বিষয় সেখান থেকে থাকবে 20টা প্রশ্ন। যেমন দেখো, খাদ্য, বাসস্থান, কাঠ, চুম্বকত্ব, ধাতু, তড়িৎ, এইগুলো সবই কিন্তু রয়েছে 5 থেকে 8 এর সিলেবাসে, এগুলো সব কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে। তাই একটা সিলেবাস, একটা বই সারা বছরের মধ্যে কমপ্লিট করে, আর তোমাকে এতটা সাবজেক্ট, এতটা টপিক তোমাকে কমপ্লিট করতে হবে মাত্র 3 থেকে 4 মাসের ব্যবধানে। তাই এখন থেকে যদি তোমরা শুরু না করো তাহলে কিন্তু পরে পিছিয়ে পড়তে পারো। এবং বিজ্ঞান পেডাগোগি থেকেও 10খানা প্রশ্ন থাকবে, যে বিজ্ঞানের প্রকৃতি, কাঠামো, প্রাকৃতিক বিজ্ঞানের লক্ষ্য উদ্দেশ্য, এগুলো থেকে। সমাজবিদ্যার যে সিলেবাস, সমাজবিদ্যার সিলেবাস মানে যারা আর্টসের স্টুডেন্ট রয়েছে, এবার যারা আর্টসের স্টুডেন্ট রয়েছে তাদের ইতিহাস, ভূগোল, পলিটি থেকে থাকবে, টোটাল থাকবে দেখো 40টা প্রশ্ন। মূল বিষয়বস্তু থেকে 40টা প্রশ্ন থাকবে, তার মধ্যে ইতিহাসে এই টপিক গুলো রয়েছে। দেখো, এই টপিক গুলো ভালো করে পড়লে তোমরা বুঝতে পারবে যে ক্লাস 5 থেকে শুরু করে 8 পর্যন্ত যে বইটা রয়েছে সেখানে যে টপিক গুলো রয়েছে সবগুলোই কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। সবগুলোই এখানে দেখো রয়েছে। কোম্পানি শক্তি প্রতিষ্ঠা, গ্রাম্য জীবন, নারী সংস্কার, জাতি প্রথার বিরুদ্ধে প্রতিবাদ, এগুলো সবই কিন্তু 6 থেকে মানে 5 থেকে 10 এর মধ্যে এই সিলেবাসের এই জিনিসগুলো তোমরা পাবে। ভূগোলের প্রাকৃতিক বিজ্ঞান থেকে সবচেয়ে বেশি রয়েছে, যেখানে সৌরজগৎ, গোলক, সামগ্রিকভাবে পরিবেশের উপরে এটা কিন্তু আরো বেশি ফোকাস করছে। এছাড়া রয়েছে দেখো সামাজিক ও রাজনৈতিক জীবন, যেখানে পলিটির উপরে কিছু রয়েছে, যে বৈচিত্র্য, সরকার, সংবিধান, সংসদীয় সরকার, বিচার ব্যবস্থা, সামাজিক ন্যায়, হ্যাঁ, রাজ্য সরকার, তারপর হচ্ছে গণতন্ত্র, জীবন গঠন, এইগুলো সব কিন্তু সামাজিক ও রাজনৈতিক জীবনের মধ্যে এগুলো পড়ছে। সামাজিক শিক্ষণ বিদ্যা থেকে থাকবে 20টা প্রশ্ন। টোটাল যে কোর বিষয়বস্তু, যে আর্টসের স্টুডেন্ট যারা রয়েছে, কোর যে বিষয়বস্তু সেখানে তোমরা দেখতে পেলে যে 40খানা প্রশ্ন রয়েছে। আর পেডাগোগিক্যাল পোরশন থেকে রয়েছে 20টা প্রশ্ন, যেটা এসএসপি বলা হয়, যে সোশ্যাল স্টাডিজ পেডাগোগি, সেখান থেকে 20টা প্রশ্ন কিন্তু এখানে থাকবে। দেখে মনে হচ্ছে যে এইটুকু সিলেবাস তো, কিন্তু না, তুমি যখন পড়তে বসবে এই সমাজবিদ্যা, সামাজিক বিজ্ঞানের ধারণা, প্রকৃতি, শ্রেণীকক্ষ, ক্রিয়াকলাপ, এগুলোর কনসেপ্টটা অনেক বৃহৎ। কে কি কনসেপ্ট দিয়েছে, মতবাদ দিয়েছে, সেগুলো ইনক্লুডেড। তাই এগুলো প্র্যাকটিস করতে হবে, প্লাস পড়তে হবে তোমাকে। আমি আবারও বলছি যে আমাদের প্র্যাকটিস ব্যাচ শুরু হয়েছে, ফাউন্ডেশন ব্যাচ কমপ্লিট রয়েছে। যারা নিতে চাও তারা অবশ্যই নিয়ে নেবে। দেরি না করে আমাদের ব্যাচে যুক্ত হও, লাইভ ক্লাস করো, ইন্টারঅ্যাক্টিভ ক্লাস যেখানে হবে সেটাই কিন্তু তোমার সুবিধাজনক হবে। কারণ তোমরা জানো যে পরীক্ষার কন্ডাক্ট হওয়ার জন্য যে পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হয়েছে। ভোট মিটলেই হয়তো নোটিশ দিয়ে পরীক্ষা গ্রহণ করবে, সেক্ষেত্রে যে গ্যাপটা সেটা কিন্তু সময়টা অনেকটা কম থাকবে। আর সেই সময় যদি একবার নোটিশ এসে যায়, তারপরে তাড়াহুড়ো করে পড়াশোনা করতে গিয়ে অধিকাংশ পেডাগোগিক্যাল পোরশন গুলো ভুল হয়ে যাবে। তাই অনুরোধ থাকবে যে একটা সৎ পরামর্শ থাকবে, ভালো করে পড়াশোনা করবে এবং আগে থেকে শুরু করবে, তাহলে তোমাদের একটা সুবিধা হবে, সুবিধাজনক স্থানে তোমরা নিজেকে কিন্তু দেখতে পাবে। তাহলে চলো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনা করবে।